বন্ধুগণ, যে দালাল সরকার এখানে ভারতের শাসক শ্রেণীর হয়ে এখানে কাজ করছিল, তাদের বৈশিষ্ট্যগুলো দেখলেই আমরা আসলে বর্তমান ভারতের শাসক শ্রেণী এবং ক্ষমতাসীন দলের বৈশিষ্ট্যগুলো বুঝতে পারব। এখানে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের জনগণের যে ইতিহাস, সেই ইতিহাসকে এখানে মুছে ফেলার চেষ্টা করেছিল। তারা ইতিহাসকে বিকৃত করে, শুধুমাত্র দলীয়করণ করে নিজেদের আয়ত্তের ভেতর আনার এক বিশাল প্রয়াস এখানে চালিয়েছে এবং তারা সফলও হয়েছিল। তারা কি করেছিল? তারা শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের একমাত্র ভিজুয়াল মানে দৃশ্যমান ব্যক্তি হিসেবে দাঁড় করিয়েছিলেন, যেই মানে আমরা আমাদের জনগণের যে যুদ্ধ আমরা করেছি, সেই যুদ্ধ চিন্তা করলেই যেন শেখ মুজিব সামনে আসে। মানে মুক্তিযুদ্ধ শেখ মুজিব ছাড়া আলাদা করার কোনো সুযোগ তারা রেখেছিল না। তার বিরুদ্ধে তখন আমরা দীর্ঘ এক চিন্তাগত লড়াই সেই সময় চালিয়েছি। আমরা দেখিয়েছি মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তির নয়, এখানে মুক্তিযুদ্ধ ছিল জনগণের, এবং বিপুল অংশের মেহনতি মানুষ রাস্তায় নেমে, দেশে নেমে অস্ত্র ধরে এখানে মুক্তিযুদ্ধ করেছিল। সেই মুক্তিযুদ্ধ জনগণের ছিল, সেটা যেমন বোঝা দরকার, এবং সেই বোঝার জায়গা থেকে এখানে মুক্তিযুদ্ধর চেতনার নাম করে আমাদের উপর যে নিপীড়ন, সেই নিপীড়নের পরে এখানে শেখ মুজিবকে এবং তার কন্যাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাকে আশ্রয় দিল কে? তাকে আশ্রয় দিল ওই ভারতের নরেন্দ্র মোদীর সরকার। আমরা সঙ্গে সঙ্গে দেখলাম যে হেলিকপ্টারে করে সেখানে গিয়ে উপস্থিত হলো। শেখ হাসিনা মুসলমান, নরেন্দ্র মোদী সর্বোচ্চ হিন্দু। এই যে ঐক্য, তাদের ঐক্যের জায়গাটা কোথায়? তাদের ঐক্যের জায়গা হচ্ছে শ্রেণীগত ঐক্য। তাদের ঐক্যের জায়গা হচ্ছে জনগণের কাছ থেকে, জনগণের যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামের ইতিহাসকে নিজেদের আয়ত্তের ভেতর এনে জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা। সংগ্রামী বন্ধুগণ, আমরা নরেন্দ্র মোদীর দিকে যদি তাকাই, তার সরকারের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব এ যেন এক শেখ হাসিনারই রেপ্লিকা। এই রেপ্লিকা আমরা দেখব কিভাবে সে ক্ষমতায় আসার পর থেকে ভারতের দীর্ঘদিনের মানুষের যে সকল গ্রন্থ, এখানে রামায়ণ, মহাভারত ইত্যাদি, যেগুলো পরবর্তীতে তারা ধর্মীয় গ্রন্থ হিসেবে ঘোষণা করেছে, সেগুলোকে ইতিহাস বলা শুরু করলো। রামকে ঐতিহাসিক চরিত্র বানালো। বিজ্ঞান ক্লাবে গিয়ে বলল যে প্রথম অপারেশন হয়েছে, প্লাস্টিক সার্জারি হয়েছে এখানে গণেশের, যে তাদের যে বৈদিক দেবতা, সেই দেবতার উদাহরণ। সংগ্রামী বন্ধুগণ, এইসব ভুয়ো কথাবার্তা বলে গরুর গোবর মুখ খাইয়ে জনগণকে এক ধোঁয়ার মধ্যে রাখা হলো, এবং প্রকৃত ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে, জনগণকে প্রকৃত ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে এখানে ভুয়া এবং অসত্য ইতিহাসের মধ্য দিয়ে এখানে টিকিয়ে রাখা হলো। এই একইভাবে আমরা এই জন্য দেখতে পাই, আমরা বহুবার রাজনীতির ক্ষেত্রে বদরুদ্দিন উমরের নাম নেই, নাম নিতে বাধ্য হই, কারণ তিনি একটা কাজ করেছিলেন যে কারণে আওয়ামী লীগের লোকজন তাকে দেখতে পারে না। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধকে শেখ মুজিবের হাত থেকে ছিনিয়ে জনগণের হাতে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধকে যেভাবে আওয়ামী লীগ শেখ মুজিবের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল, লাখ লাখ মানুষের মৃত্যুর যে ফসল, সেই ফসলকে একা শেখ মুজিবের ঘরে তোলার যে বন্দোবস্ত করেছিল, সেই বন্দোবস্ত, সেই স্বপ্ন, সেই আলিশান বিলাসিতাকে তিনি ভেঙে দিয়েছিলেন। ঠিক একইভাবে তিনি নরেন্দ্র মোদীর মুখোশও এখানে ভেঙে দিয়েছেন, যে কারণে আমরা 2014 সালে এখানে নরেন্দ্র মোদী যেদিন আসে, এখানকার এই সিপিবি, জামাত ইসলাম, এখানকার বড় বড় যারা ক্ষমতায় এখন আছে, সকল দল যখন নরেন্দ্র মোদীকে ওয়েলকাম জানিয়েছিল, আমরা তার বিরোধিতা করতে গিয়ে এই জায়গা থেকে গ্রেফতার হয়েছিলাম। আমরা কোনো সাম্প্রদায়িক জায়গা থেকে নরেন্দ্র মোদীকে বিরোধিতা করিনি। আমরা জানি ও কত বড় হিন্দু, আমরা জানি এখানকার যারা ধর্মের রাজনৈতিক ব্যবহার করে তারা কত বড় মুসলমান, সব আমরা জানি। তারা এক স্বার্থে, নিজের স্বার্থে, ক্ষমতার স্বার্থে এক টেবিলে বসতে কোনো প্রকার চিন্তা বা কোনো ধরনের তাদের ধর্ম বাধাগ্রস্ত করে না। এই কারণে জামাত ইসলামও তখন নরেন্দ্র মোদীকে ওয়েলকাম জানিয়েছিল, এই কারণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তারাও ওয়েলকাম জানিয়েছিল। সেই জন্য আমরা বলতে চাই, দলের নাম দিয়ে এখানে চিনে এখানে হবে না, এখানে চিনতে হবে ইতিহাস। ইতিহাসকে কিভাবে কে দেখছে
বিশ্লেষণ করছে এবং উপস্থাপন করছে সেইটা দিয়ে, এবং রাজনৈতিক কর্মসূচি কি, সরকার গঠনের কর্মসূচি কি, সেই কর্মসূচি দিয়ে আজকে রাজনৈতিক দলকে চিহ্নিত করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এখানে নরেন্দ্র মোদী আপনার কাশ্মীরে হাজার হাজার মানুষকে বন্দি করে রেখেছে। প্রতি 3 জনের জন্য একজন বা 10 জনের জন্য 3 জন সেনাবাহিনী এখানে ভারতে কাজ করছে। ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে ভারতের রাষ্ট্রীয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যারা এখানে সংগ্রাম করেছে তাদেরকে কিভাবে ভারতীয় সেনাবাহিনী নিপীড়ন চালিয়েছে, আপনারা শুধু এইটুকু দেখলেই বুঝতে পারবেন সেই ভারত 71-এ কেন আমাদেরকে সহায়তা করলো। আওয়ামী লীগ যেখানে আমাদেরকে গত 16 বছর ধরে বুঝিয়েছে ভারত তো আমাদের সহায়তা করেছে, ভারতে চিকিৎসা নিতে যাও, ভারতে করতে যাও, তাহলে ভারতের আধিপত্য মেনে নেবে না কেন? কারোর সাথে ব্যবসা করতে গেলে, কারোর সাথে ব্যবসা বা লেনদেনের সম্পর্ক থাকলে তার ঘরে আমার গিয়ে শুতে হবে, এই যুক্তি হচ্ছে আওয়ামী লীগের যুক্তি। এই যুক্তি হচ্ছে এখানকার ভারতীয় দালাল, সাম্রাজ্যবাদের যে দালালরা আছে তাদের যুক্তি। সংগ্রামী বন্ধুগণ, আমরা তাই পরিষ্কারভাবে বলতে চাই, এখানে যারা ইতিহাস বিকৃত করে এখানকার এই লুটেরা শাসক শ্রেণীর পক্ষে নানান ধরনের ন্যারেটিভ তৈরি করছে তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে। আমাদেরকে দেখতে হবে যে 47-এর আগে যখন এখানে ব্রিটিশ উপনিবেশিক শাসন ছিল, যে ব্রিটিশরা আমাদেরকে নির্মমভাবে শোষণ করেছে, আমাদের দেশে দুর্ভিক্ষ হয়ে হাজার হাজার মানুষ মারা গেছে, তারপরেও যে সময় দুর্ভিক্ষ হয়েছে সেই সময় ওই ব্রিটিশরা সর্বোচ্চ কর আদায় করেছে। এই রকম বদমাইশ ছিল এই ব্রিটিশরা। তাদের পক্ষে কারা ছিল আমাদেরকে দেখতে হবে। তাদের পক্ষে দাঁড়িয়েছিল ওই আরএসএস, বিজেপি, শ্যামাপ্রসাদ, তারা ব্রিটিশ সরকারের পক্ষে দাঁড়িয়েছিল। ঠিক একইভাবে জামাত ইসলামী পক্ষে দাঁড়িয়েছিল। ঠিক একইভাবে পাকিস্তান গঠনের বিরোধিতা করেছিল জামাত ইসলামী। এখন আমরা বলতে চাই, এই যে শাসক শ্রেণী গড়ে উঠলো, এরা কিন্তু পরিষ্কারভাবে ধর্মের রাজনৈতিক ব্যবহার করে। তারা যতটা না সাম্প্রদায়িক বাংলাদেশের ক্ষেত্রে, ঠিক ততটাই তারা শ্রেণীগত স্বার্থের ক্ষেত্রে ঐক্যবদ্ধ। এখানে তাদের কাছে ধর্মের ধোঁয়া তারা জনগণের জন্য তোলে, কিন্তু তাদের কাছে মূল প্রশ্ন হচ্ছে তাদের নিজেদের ব্যবসায়িক স্বার্থ। এখানে এই ব্যবসায়িক স্বার্থের কারণে তারা একের পর এক চুক্তি করে যাচ্ছে, একের পর এক চুক্তির মধ্য দিয়ে দেশকে তারা তুলে দিয়েছে। এখানে পূর্ববর্তী বক্তা বলেছেন যে হাসিনা মনমোহন চুক্তি এবং বর্তমানে যে আমেরিকান বাণিজ্যিক চুক্তি, এই চুক্তির বিরোধিতা আমরা কেন করছি এবং করেছি অতীতে এবং আগামীতে করব। আপনি খেয়াল করে দেখেন, হাসিনা মনমোহন চুক্তি করে, হাসিনা নরেন্দ্র মোদী চুক্তি করে এখানকার রাস্তা ব্লক করে দিয়ে জনগণকে নামতে দেন নাই, কিন্তু ক্ষমতায় থাকতে পারেন নাই। ক্ষমতায় থাকতে পারেন নাই, জনগণ লাফিয়ে এখান থেকে দেশের থেকে বের করে দিয়েছে। ঠিক একইভাবে এখন যদি মনে করেন আমেরিকার সাথে চুক্তি করে আপনি ক্ষমতায় থাকতে পারবেন, দিল্লির নানান কৌশল এবং চক্রান্ত করে এখানে ক্ষমতায় থাকতে পারবেন, তা হবে না। আজকে ভারতের সীমান্তে, বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের জনগণ এখানে কিভাবে দাঁড়িয়ে গেছে, এইটা দেখে ভারতের শাসক শ্রেণীর বাংলাদেশের জনগণের যে দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের ঐতিহ্য আছে, এটা বুঝতে দেরি হচ্ছে না। তারা বোঝে যে একটা রাজনৈতিক সংগ্রাম করা, বারবার অভ্যুত্থান করা একটা দেশের নাগরিকরা কিভাবে তার নিজস্ব স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো সময় রুখে দাঁড়াতে পারে। আজকে সীমান্তে পুশিনের মাধ্যমে এখানে যে নৈরাজ্যিক এবং উস্কানিমূলক পরিস্থিতি ওই বদমাইশ শুভেন্দু করছে, এখানে গরু খাওয়ার রাজনীতি, এখানে গরুর গোবর খাওয়ার রাজনীতি যে ঢুকানোর চেষ্টা করছে, এতে কোনো লাভ হবে না। তারা বারবার চিন্তা করছে তাদের জনগণের মধ্যে যে ইতিহাস চেতনা তারা ঢুকিয়েছে, সেই ইতিহাস চেতনা যেন আমাদের ভেতরে ঢোকাবে। এটা হবে না। আমাদের এখানে পরিষ্কারভাবে ঐতিহাসিক ওই বিষয়াদিকে আমরা বিশ্লেষণ করে আমরা 71-কে আমাদের সংগ্রামকে হিসেবে গ্রহণ করেছি। এই জন্যে আমরা বলেছিলাম 24-এর অভ্যুত্থানের সময় যে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আমাদেরকে রাজাকার বলাতে আমরা অপমানিত হয়েছিলাম। এটা আমাদের ইতিহাস বোধ থেকে, কারণ আমাদের লড়াইয়ের সংগ্রামের ইতিহাস আছে। আর ওইদিকে
নরেন্দ্র মোদী সরকার তাদের মিথোলজি, নানান যে রূপকথার গল্প, আমরা ছোটবেলায় রূপকথার গল্প করেছি, তাদের বুড়ি হ্যান ত্যান, সেই গল্পগুলোকে সত্য বলে প্রতিষ্ঠিত করে জনগণকে এখানে ধোঁকা দিয়ে বিভিন্ন জায়গায় ক্ষমতায় আসছে। টাটা, বিড়লা এবং আম্বানি, আদানির টাকায়, যে টাকা তারা আমাদের উপরও বিনিয়োগ করেছিল, হাসিনার উপরে বিনিয়োগ করেছিল। কিন্তু শেখ হাসিনা সেই বিশাল পুঁজি, বিশাল শক্তি, বিশাল রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা নিয়েও জনগণের যে লড়াই, জনগণের যে অভ্যুত্থান, তার সামনে এক মুহূর্তে দাঁড়াতে পারে নাই। ওখানকার সেনাবাহিনীরা মিটিং করেছে, বহু চেষ্টা করেছে শেখ হাসিনাকে ঠেকিয়ে রাখা, পারে নাই। বর্তমানে যারা এখানে ক্ষমতায় আছে তাদেরকেও এখানে পরিষ্কারভাবে বুঝতে হবে, এবং আমরা দেখছিও তারা কিছুটা মানতে বাধ্য হচ্ছে। সীমান্ত হত্যায় বিজিবির অবস্থানকে শক্তিশালী করতে দেয়নি 16 বছর, আজকে করতে বাধ্য হচ্ছে। কেন? মাথা নিচু করা যে পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতি থেকে সরে আসতে বাধ্য হচ্ছে। এই ফুল ক্রেডিট, এই ফুল অর্জন জনগণের। সংগ্রামী বন্ধুগণ, আজকে ভারতের সীমান্তে এই পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক সরকার, এখানে এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা চেষ্টা করছে এখানকার সীমান্তের ভেতর নাগরিক বলে ঢুকিয়ে দেওয়ার। সেই প্রচেষ্টা আমাদের দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং আমাদের ওই সীমান্ত অঞ্চলের জনগণ তো প্রতিহত করছেই, তার সাথে সাথে যে চিন্তাগত লড়াই এবং আমাদের যে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের যে ঐক্যের জায়গা, সেই ঐক্যের জায়গা থেকে আমরা প্রতিহত করছি। আমরা পরিষ্কারভাবে জানি যে এই ভারত আমাদের মধ্যে কোনোভাবে ঢুকতে পারলে আমাদেরকে কোন জায়গা থেকে ক্ষতিগ্রস্ত করবে। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, কিন্তু পরিষ্কারভাবে আজকে বলতে চাই, আমাদের নিজেদের একটা অভ্যুত্থান হয়ে গেছে। যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়তো যারা ক্ষমতায় এসেছে, সেই ক্ষমতায় আসা ব্যক্তিরা এবং গোষ্ঠীরা, এখানে সিংহভাগ মানুষ যারা অভ্যুত্থানের শক্তিকে সর্বোচ্চ শক্তিতে রূপান্তর করেছিল, তাদের প্রতিনিধিত্ব করে নাই। এর একটা বড় কারণ হচ্ছে এখানে আমাদের সিংহভাগ মানুষের রাজনৈতিক কর্মসূচি আমাদের কাছে না থাকা। সেই কর্মসূচিকে আজকে আমাদের বেছে নিতে হবে। আমাদের সরকার নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। আমাদের বুঝতে হবে যে বারবার এখানে নরেন্দ্র মোদীর দালাল সরকার ক্ষমতায় আসবে, তারা তাদের দালালদের এখানে ঢোকানোর চেষ্টা করবে। বারবার বুঝতে হবে আমেরিকা, ট্রাম্প, ওই ইসরায়েলে দালাল, ওই গাজায় শিশু হত্যাকারী, বদমাইশ, খুনি ট্রাম্প আবার তার নিজের সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। তাকে আমাদের প্রতিহত করতে হলে এখানে আমাদের জনগণের রক্ষা করে তুলতে হবে, এবং সেটা সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি। এবং সেই রাজনৈতিক কর্মসূচি হচ্ছে সরকার গঠনের কর্মসূচি, যে আমরা জনগণ সরকারে এসে কি ধরনের পররাষ্ট্রনীতি তৈরি করব, কি ধরনের ভূমি ব্যবস্থাপনা এখানে তৈরি করব, জনগণের স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে ভেঙে পুনর্গঠন করব। সংগ্রামী বন্ধুগণ, আমাদের রাজনৈতিকভাবে এই লড়াইয়ের আহ্বান জারি রেখে এবং সীমান্তে পুশিন করে এখানে ভারত যে আমাদের দেশ বিরোধী যে চক্রান্ত, জনগণের বিরুদ্ধে যে চক্রান্ত তৈরি করছে, সেই চক্রান্তকে পরিকল্পিতভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের সমাবেশে বক্তব্য দিতে দেওয়ার জন্য জাতীয় মুক্তি কাউন্সিলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।